আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ হতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ময়মনসিংহ জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্যতম একজন আদর্শ সৈনিক, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে যিনি জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, ময়মনসিংহ ৭ ত্রিশাল এর সংসদ সদস্য প্রার্থী জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে 2 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ নিয়ে জাতীয়তাবাদী ওলামা দলের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন এবং দেশব্যাপী জাতীয়তাবাদী ওলামা দলের একজন দায়িত্বশীল হিসাবে যিনি মাঠ চষছেন, নিজের সংসদীয় আসন ত্রিশাল তথা ময়মনসিংহ ৭-এর যিনি ইতিমধ্যে জনগণের আস্থাভাজন হিসেবে সুপরিচিত এবং সুবিদিত হয়েছেন, সেই বিতগ্ধ ব্যক্তি আজকের আলোচককে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জানাব আপনি দর্শক শ্রোতা জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা না বলা অনেক কথা জমে গেছে, অনেক ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে লালন করে পড়াশোনার পাশাপাশি আপনি জাতীয়তাবাদী আদর্শ নিয়ে রাজপথে আসেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনার প্রেরণার ভিত্তিতে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ নিয়ে অদ্যাবধি রাজপথে আছেন এবং রাজনীতি করে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে তৃণমূল টকশোতে পদ্মা টিভির কর্তৃপক্ষ, সাংবাদিক বন্ধু, কলাকৌশলী সকলকে। আমি আজকের এই টকশো দেশ এবং বিদেশ থেকে, দেশের বাইরে যারা শুনছেন এবং দেখছেন, আমি সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সর্বপ্রথমই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। দীর্ঘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন পৃথিবী থেকে যাদের চক্রান্তে চলে যাওয়ার পর যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৃহিণী থেকে দায়িত্ব পালন করে যিনি মাদার অফ ডেমোক্রেসি উপাধিতে ভূষিত হয়েছেন, আপসহীন নেত্রী হিসাবে যিনি সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের মানুষের মন জয় করে চিরম্লান হয়ে আছেন এবং যিনি তিনবার এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে সফল প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, মুসলিম বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসাবেই তিনি বাংলাদেশের প্রথম পার্লামেন্টারি সংসদীয় পদ্ধতির প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন। আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি মহান রব্বুল আলামিনের নিকট তার হায়াতে তয়্যিবা এবং সুস্থতা কামনা করছি। তারই সাথে সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যিনি এই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই জাতাকলে বাংলাদেশের মানুষ যখন নিষ্পেষিত, নির্যাতিত, একটি পাতানো নির্বাচনের মাধ্যমে যাদেরকে রাতের অন্ধকারে ক্ষমতায় বসে দিয়ে বাংলাদেশের জনগণের উপর মানুষকে চাপা দিয়েছিল, যেমনিভাবে চাপা খায় গাড়ি মানুষের উপর যখন অ্যাক্সিডেন্ট হয়ে উঠে পড়ে, তেমনিভাবে চাপা দিয়েছিল। সেই চাপা থেকে দীর্ঘদিন যাবৎ সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের চক্রান্ত, যাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, যিনি দীর্ঘদিন বাংলাদেশের প্রতিটি রাজনীতি অঙ্গনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে
দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদেরকে এই ফ্যাসিস্ট থেকে 24শে জুলাই আমাদের প্রিয় সন্তানদের মাধ্যমে এবং যাদেরকে নিয়ে তিনি রাজনীতি মাঠে যাদেরকে দিক নির্দেশনা দিয়ে সুদূর লন্ডন থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে 24শে জুলাই আমাদেরকে একটি দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমি আমার প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জি, আপনি যেভাবে আপনার উপস্থাপনা করলেন, অর্থাৎ যে তিনটি নাম অনস্বীকার্য, আমাদের এই ৬৮,০০০ গ্রাম বাংলার তথা ৫৫,০০০ বর্গ কিলোমিটারের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নন্দিত মুখ হিসাবে যারা ইতিহাস গড়েছেন, ইতিহাসের সাক্ষী হিসেবে যে তিনজন ব্যক্তির নাম বলেছেন, এই বিদগ্ধ জনের মধ্যে যার কথা শুরুতে করেছেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জনাব শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পরে, দেশের মানুষের আবেগ জাগানোর পরে, যিনি ২৫শে মার্চের কালোরাত্রিতে নিজের আখের গোছানোর জন্য বা নিজে সাইড কেটে চলে গেলেন, এমন অবস্থায় যে মানুষটি বাংলাদেশের ইতিহাসের অনন্য সৃষ্টিকার হিসেবে উই রিভোল্ট বলে যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, এবং সেই মানুষটি কিভাবে এই ত্যাগগুলি করলেন, বা আপনারা যার ত্যাগগুলিকে ধারণ করেন, যার আদর্শকে ধারণ করেন, স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ভূমিকাটিকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা করেছেন। জি, এদেশের মানুষ যখন একেবারেই দিশেহারা হয়ে গিয়েছিল, মানুষ ছুটাছুটি করছিল, দেশ কোন দিকে যাবে, দেশের কি হবে, এদেশের ভবিষ্যৎ কি হবে, সেই মুহূর্তে একজন মেজর সে 25শে মার্চ কালোরাত্রিতে সেই চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে যিনি ওই রিভলভারে ঘোষণা দিয়ে নিজে যুদ্ধের মাঠে নেমে সম্মুখ যোদ্ধা হিসেবে শুধু যুদ্ধই করেননি, তিনি সেক্টর কমান্ডার বীরোত্তম খেতাব উনি উপাধিতে ভূষিত হয়েছেন। অবশ্যই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার জন্মায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি প্রতিষ্ঠান, একটি শুধু প্রতিষ্ঠানই নয়, একটি ইতিহাস। আমাদের স্বাধীনতার ক্ষেত্রে জনাব শেখ মুজিবুর রহমান যেভাবে আবহ আবেগ সৃষ্টি করে তিনি যথাসময় দায়িত্ব পালন না করে চলে গেলেন, এমন অবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাবের ভিত্তিতে যে মুক্তিযুদ্ধটি ত্বরান্বিত হলো বা মুক্তিযুদ্ধ নামে একটু যুদ্ধ স্বীকৃত হলো, সারা বিশ্ব যে যুদ্ধকে জানলো, যে দেশকে জানলো, সেই মানুষটির ইতিহাস, ঐতিহ্য, তার ঘোষণা, এগুলিকে বুমেরাং করার জন্য, এগুলোকে মিথ্যাচার করানোর জন্য বিগত আওয়ামী লীগ আমলে ব্যাপক ধরনের ক্যাম্পেইন হয়েছে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন খরচের মাধ্যমে বিভিন্নভাবে তাকে খাটো করতে চাওয়া হয়েছে। 24শে জুলাই আন্দোলনের পরে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার কথাগুলি, সেই ইতিহাসের কথাগুলি মানুষ আবার বলতে পারছে। আমাদের পাঠ্যক্রমগুলিকেও নানা মিথ্যাচারে একেবারে ঢেকে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আপনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে, যেহেতু আপনি হাফেজ, এদিকে আবার মাস্টার্স করেছেন ইতিপূর্বে, আবারও আপনি মাস্টার্স করছেন, সেক্ষেত্রে এই যে আমাদের জাতির কাছে সঠিক ইতিহাস দেবার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা, তার ইতিহাসে তার অবস্থান বা মুক্তিযুদ্ধে তার অবস্থানকে আসলে সবার কাছে পৌঁছানোর ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা করেছেন। বিগত ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর যদি আমি বাংলাদেশের এই নির্বাচন, গণতন্ত্র, দেশ, জাতি থেকে বাদ দেই, দীর্ঘ 16 বছরে এই ভোটারবিহীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি যে কাজটি করেছেন,
আমাদের কোমলমতি আমাদের সন্তানেরা যখন স্কুলে যায়, আমরাও যখন স্কুলে লেখাপড়া করেছি, ছোটকালে শিশু বয়সে যে শব্দগুলি মেধা মননে আসে, সেই শব্দগুলি মানুষের চলনে বলনে সবকিছুতেই মেধাতে থাকে। এই শেখ হাসিনার সরকার, এই ভোটারবিহীন সরকার এই বিগত 16টি বছরে ইতিহাসের পাতায় আমাদের সন্তানদেরকে এই ইতিহাসকে, সত্য ইতিহাসকে বুমেরাং করার জন্য তারা সেখানে মিথ্যা ইতিহাস লেখে শুধু একটি পরিবারকে, শেখ মুজিবের পরিবারকে শুধু হাইলাইট করার জন্য। আর যারা এদেশের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এক নদী স্রোত রক্তের বিনিময়ে যে দেশ আমরা, যে মানচিত্রটি আমরা পেয়েছি, যে ভূখণ্ডটি আমরা পেয়েছি, সেই সত্য ইতিহাসগুলিকে আমাদের ছেলেমেয়েদের কাছ থেকে বিলীন করার জন্য মিথ্যা ইতিহাস ঢেকে তাদেরকে আজকে সেই শুধু কি মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট আমার ইতিহাস আমরা দেখতে পাই যে সকালে উঠে আমি মনে মনে বলি যে আদর্শ লিপি আমরা পড়তাম, বা বাদশাহ আলমগীর কুমার তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, শিষ্টাচার শিক্ষা বিনয় এর ক্ষেত্রে মানবিক মূল্যবোধের যে শিক্ষা ক্রমগুলি ছিল সেগুলো উঠিয়ে দেওয়াটা, জাতিকে মূর্খ একটি জাতি করা, নীতি নৈতিকতাহীন একটি জাতি করা, শিক্ষক এবং ছাত্রের মাঝে দ্বন্দ্বের ব্যাপারটি করা, বিশেষ করে আগে শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করলে সেটিকে ভালোবাসা হিসেবে দেখতো একটা পরিবার, সেখানে পরিবারের সাথে শিক্ষকের দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, ছাত্র শিক্ষক সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার যে অপসংস্কৃতি, অপত্রাস শিক্ষাক্ষেত্রে সংযোজন করা হয়েছে, এটি একটি রাষ্ট্র ধ্বংস করার জন্য, একটি জেনারেশন ধ্বংস করার জন্য কত বড় ভূমিকায় কাজ করেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, একটি জাতিকে ধ্বংস করার জন্য আপনি অবশ্যই জানবেন, আমরা 1971-এ যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা যে দেশটা স্বাধীন করেছি, এর পূর্বে এই দেশকে যাতে সুন্দরভাবে ভালোভাবে এই দেশটি না চলতে পারে, তার জন্য কিন্তু আমাদের 2 দিন 1 দিন পূর্বে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে সেই সূত্র ধরেই, সেই পথ ধরেই আওয়ামী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা এভাবেই আমাদের জাতিকে ধ্বংস করার জন্য, এই দেশটিকে একটি অন্য একটি দেশের অঙ্গরাজ্য বানানোর জন্য মগজহীন মেধাহীন একটি দেশে পরিণত করে, শুধু এখানে দেশ চলবে কিন্তু এটার ট্রিটমেন্ট ডাক্তার বসে যেমন ট্রিটমেন্ট করে, সেই ট্রিটমেন্টটা আসবে অন্য জায়গা থেকে, যার জন্য আমাদের দেশকে একটি মগজহীন করে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করার জন্যই সেই কাজটি স্বৈরাচারী শেখ হাসিনা করেছে। 72-এ যাকে ব্যাপকভাবে সম্মানিত করা হলো, যার হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়া হলো, তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে 3.5 বছর দায়িত্ব পালন করে 75-এর 15 আগস্টের পূর্ব পর্যন্ত এদেশের মানুষের হৃদয় থেকে যেভাবে তিনি মুছে গেলেন, যেভাবে তিনি একেবারে ঘুচে গেলেন, যেভাবে তিনি ইতিহাসের স্মরণীয় একটি জায়গায় ইতিহাস সৃষ্টি করলেন, যে কোটি মানুষ যার জন্য এত ব্যাকুল ছিল, আকুল ছিল, তার শেষ বিদায়টির প্রতি কারো কোনো শ্রদ্ধা না থাকা, কোনো সম্মান না থাকা, কোনো আবেগ না রাখা, এটি কত বড় স্বৈরাচারী তকমা হতে পারে, কত বড় নৃশংস একটি আচরণের বহিঃপ্রকাশ হতে পারে, কত বড় মানবিকতার একটি চিত্র হতে পারে, যার নিজের পরিবারের 18 জন ছাড়া তার লাশ দাফন করার প্রতি আবেগ যে জাতি রাখে নাই, তাকে 75-এর যিনি মহা জিরো হয়ে গেলেন, সেই মানুষটিকে আবার এই জাতির কাছে হিরো বানাতে চাওয়ার প্রবণতা আওয়ামী লীগ আমলে হয়েছে। আবার তাকে একেবারে স্বীকৃত যিনি জাতির শত্রু, সেই জাতির শত্রুকে আবার এই জাতির পিতা বানাতে চাওয়া হয়েছে। এটি আসলে যেটা হয়েছে, বা এই 75-এর 15 আগস্টের এই মীমাংসিত সত্যের যে জায়গাটি হয়েছে, এটিকে দেশবাসীর কাছে পুনরায় উপস্থাপনার প্রয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে কাজ করবে, বা কিভাবে কাজ করা উচিত বলে, বা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করা উচিত বলে মনে করেন? ধন্যবাদ। দেখুন, আমি প্রথমেই, আমরা যেহেতু মুসলমান, আমি একজন কোরআন হাফেজ, মাওলানা। কোরআনে একটি কথা আছে, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল,
ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সবসময় সমাগত, মিথ্যা বিদূরিত। আমি সেই সূত্র ধরে আমি কথাটি বলছি, যে লোকটিকে হিরো বানানো হলো এই দেশ স্বাধীন করার জন্য, তার পূর্বে যে ভূমিকা ছিল সেই ভূমিকা যখন এদেশের মানুষ এই বাকশাল কায়েমের মাধ্যমে 25শে জানুয়ারি যে বাকশাল কায়েমের মাধ্যমে সব দলকে বন্ধ করে দিয়ে সকল, আজকে যে আমি মুক্তভাবে এই টকশোতে এসেছি, তৃণমূল টকশোতে কথা বলতে পেরেছি, এমন একটি পত্রিকা মাত্র সব মিডিয়া বন্ধ করে দিয়ে, সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে, সকলের বাক স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে যখন মানুষ বুঝতে পেরেছে, বাকশাল গঠন করেছে, এই মানুষটিকে তখন তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার আর এই মানুষের বাক স্বাধীনতা, মানুষের বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের শিক্ষাক্ষেত্রে যে বিচরণের, ছাত্র ছাত্রীদের বিচরণের, ক্যাম্পাসে সেই ফ্রিভাবে ঘোরাফেরার স্বাধীনতা, সব কিছু যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন ওই মানুষটিকে যখন যারা হত্যা করেছে, আমি তাদের হত্যার সমর্থন করি না, কিন্তু তখন তার জানাজা পর্যন্ত মানুষ পড়ার জন্য একটু মানুষের কাছে তাদের বিবেকে প্রশ্ন আসে নাই যে এই জানাজাটি কেন অল্প মানুষের জানাজা হলো। একটি ব্যাপার এখানে দেখুন, আপনি দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজা আর শেখ মুজিবুর রহমানের যে জানাজা, এটার মধ্যে এই শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে সফল হয়েছে। যেখানে আপনি যদি জানাজার দিকে আপনি লক্ষ্য করুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ, ইতিহাসের পাতায় বলা হয় বাংলাদেশের ইতিহাসে এমন নেতার, এমন একজন মানুষের জানাজা হয়েছে যে এত লোক যে জানাজায় অংশগ্রহণ করেছে, আমার মনে হয় সেটি কেউ বলতে পারবে না যে এমন বড় জানাজার বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, তবে হয়েছে, আমি দেখেছি 2014-তে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, তার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কুকু যখন মারা গেল, তখন যে জানাজা হয়েছিল, এই জানাজাতেও, এই জানাজা বাইতুল মোকাররমে না করার জন্য এই ফেসিজ স্বৈরাচারিণী শেখ হাসিনা এমন কোনো চেষ্টা নাই, করে নাই। সেই জানাজায় আমি অংশগ্রহণ করেছি এবং সেই আমার বলতে হয়, এখনো মানুষ বলে না, জিয়া এয়ারপোর্ট থেকে, যে জিয়া বিমানবন্দর থেকে লাশের গাড়ির সাথে সাথে এই পায়ে হেঁটে গুলশান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় পর্যন্ত গিয়েছি। সেখানে কোরআন তেলাওয়াত করার সুযোগ হয়েছিল, আমার দোয়া মুনাজাত পড়ার সুযোগ হয়েছিল। সেখান থেকে আবার সেই বাইতুল মুকাররমে, সেদিন ঢাকা শহরে সেই আওয়ামী ভোটারবিহীন সরকার ক্ষমতা থাকার পরও সেখানে লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। এমন হয়েছে লাস্ট পর্যন্ত রাস্তায় মানুষ জানাজায় দাঁড়িয়ে গিয়েছে, ঢাকা শহরের অলি গলিতে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। সেখানেই প্রমাণ করুন আপনি, সেখানেই দেখুন, ইতিহাস সাক্ষী, ইতিহাস কখনো সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। ৭৫-এর ৭ নভেম্বর টানটান উত্তেজনাময় একটি প্রেক্ষাপট। ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল KM শফিউল্লাহ তারা চাচ্ছেন নেতৃত্ব নিতে। এদিকে জাসদ সামনে রেখেছে কর্নেল তাহেরকে, তাকে সামনে নিয়ে এগোতে চাচ্ছে। কিন্তু অবরুদ্ধ ম্যাডাম খালেদা জিয়া এবং অবরুদ্ধ জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য সিপাহী জনতা সেদিন যে জানবাজি হয়েছিলেন, সেদিন তার জীবনের জন্য যেভাবে তারা ঝুঁকি নিয়েছিলেন, ঝুঁকি নিয়ে তাকে অবমুক্ত করলেন এবং তিনি আবার ৭৫-এর সেই ৭ নভেম্বরে দ্বিতীয়বার আমি মেজর জিয়া বলছি বলে যখন তিনি ঘোষণা দিলেন প্রধান সামরিক প্রশাসক হিসাবে, এ জাতির মানুষের হৃদয় আবার পুনরায় তিনি শীতল করলেন, আবার এদেশের মানুষকে তিনি আশা দেখালেন এবং এদেশের মানুষ তার কথায় আশান্বিত হয়ে তার সাথে থাকলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 10,000 কিলোমিটার পায়ে হাঁটলেন, পুরো মানচিত্রটাকে নিজের পায়ের নিচে রাখলেন, রেখে উন্নত বাংলাদেশ গড়ার যে কাজটি করলেন, যেভাবে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা করে সারা বিশ্বে জনগোষ্ঠীকে, শ্রমবাজারকে কাজে লাগিয়ে আমাদের দেশের রেভিনিউ খাতকে বা রাজস্ব খাতকে যিনি ডেভেলপ করার ভূমিকা রাখলেন, তার এই যুগটিকে আসলে কিভাবে বিবৃত করা যেতে পারে আপনার ভাষায়? আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রশ্নের অবতারণা করেছেন।
আমি দর্শকবিন্দুদেরকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানাই যে আপনারা যারা আজকের এই আলোচনা শুনছেন এবং দেখেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্নের মাঝে 7ই নভেম্বর ছিল এই 1972-এর 26শে মার্চ স্বাধীনতা দিবসের একটি, আমরা যখন বীজ বপন করি সেই বীজ বপনের পালা শুরু হয়েছিল 7ই নভেম্বর। জি, অবশ্যই অনস্বীকার্য যদি এই 7ই নভেম্বর সেই একজন মেজর জিয়া যদি সেদিন দায়িত্ব গ্রহণ না করত, হয়তো সেদিন দেশ আমাদের কোন দিকে যেত আমরা এখনো সেটা হয়তো ইতিহাসের পাতায় আমরা হয়তো সেই বাংলাদেশ নামের যে মানচিত্র, আমাদের স্বাধীনতার যে সূর্য সন্তানেরা যেভাবে এই যুদ্ধ অংশগ্রহণ করে আমাদেরকে যে মানচিত্র দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, লাল সবুজের পতাকা দিয়েছে, সেই পতাকার বহিঃপ্রকাশ সেদিন ঘটেছিল। আর সেদিন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও সেই 25শে মার্চ কালো রাত্রিতে সেই পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশের মানুষের উপর চেপে বসেছিল, তখনই সেই ওই রিবল যুদ্ধ মেজর জিয়া তখন এই রিবল বলে শুরু করেছিল। সেদিন থেকেই আবার তার পথ চলা কারণেই সম্মুখ যুদ্ধ করে এবং রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে এবং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে বীর খেতা বীরোত্তম উপাধি নিয়ে আমাদেরকে একটি দেশ, আমাদেরকে একটি মানচিত্র উপহার দিয়েছেন। সেদিন যদি দায়িত্ব না নিতেন আমাদের দেশ কোন দিকে যেত, বাংলাদেশ নামক আমাদের সেই রাষ্ট্র কি হতো, যার জন্য আমি এই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবারও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 81-র 17 মে শেখ হাসিনা এদেশে আসেন। মাত্র 13 দিনের মাথায় 81-র 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। শেখ হাসিনা তার শাসনামলে তার পিতার হত্যার বিচারটি তার মতো করে এক্সিট হয়ে চলে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন বিদগ্ধ জনের হত্যার বিচার আজ পর্যন্ত বেসামরিক আদালতে হয়নি। আপনারা কি এক্সপেক্ট করেন? আপনার দল 3বার ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে আগামী দিনের যিনি রাষ্ট্রপ্রধান হিসাবে বা প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনারা কল্পনা করছেন, ধারণা করছেন, দেশবাসী যাকে নিয়ে স্বপ্ন দেখছে, জনাব তারেক রহমানের প্রতি আপনাদেরকে আহ্বান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচারটি আসলে বেসামরিক আদালতে হওয়া উচিত কিনা, হবে কিনা, এই প্রশ্ন কিন্তু আমরা অনেকের কাছেই শুনি। অনেক যারা সিনিয়র সিটিজেন আছেন তারা বলেন যে জিয়াউর রহমান হত্যার বিচারটি আমরা দেখতে পাবো কিনা, জিয়াউর রহমানকে কিভাবে মারলো তা তো আমরা জানতে চাই। এই জানতে চাওয়া জনমনে যে প্রশ্নটি রয়েছে, সে প্রশ্নের জন্য দল কি ভূমিকা রাখবে, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কি ধরনের সিদ্ধান্ত থাকবে, দলের কাছে আপনার কি আশাবাদ এই বিষয়ে? ধন্যবাদ। আপনি অনেক ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন করেছেন। আমরা যারা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী, আমরা যারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা ভালোবাসা, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে আমরা বিলং করি, আমরা যারা আমার সম্মুখে এই ধানের শীষকে যারা আমরা ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজরই ছিলেন না, একজন রাষ্ট্রপতি ছিলেন, একজন গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তার যে বিচারটি সামান্য বিচার হয়েছে, সেটি আমরা জাতীয়তাবাদী দলের আমরা যারা শক্তি, আমরা যারা এই দলটাকে বিলন করি, এই লাখো লাখো জিয়াউর রহমানের আদর্শ সৈনিক যারা মাঠে এই 18টি বছর জীবন বাজি দিয়ে এই বন্দুকের নয়ের সম্মুখে আমরা যারা আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল আমরা করে এই আমাদের সন্তানদের সাথে আমরা যারা এই 24শে জুলাই এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করে আমরা একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা অবশ্যই ইনশাল্লাহ যদি এই দেশে দামাডুল শোনা যাচ্ছে, আগামী দিনে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, আমি যে নির্বাচনে ময়মনসিংহ 7 ত্রিশাল আসন থেকে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আমি 18 সালেও ধানের শীষের মনোনয়ন চেয়েছিলাম। আমি মনোনয়ন চেয়ে আমার দলের
নেতা, আমার প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। আমরা সকলেই অবশ্যই এই প্রফেসর ডক্টর ইউনূসের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি আশা রাখি অবশ্যই দানের শীষের সরকার, বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার ক্ষমতায় এসে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি যারা হত্যা করেছে সেই হত্যার বিচার সেই সামরিকভাবে না, আমরা সেই বিচারিক আদালতে আমরা সেই বিচারটি অবশ্যই আমরা চাই এবং যারা এর সাথে জড়িত ছিল আমরা তাদের শাস্তি দাবি করি এবং এই বিচারটি যাতে জনসম্মুখে হয় আমরা অবশ্যই এটা বিলন করি। আশা রাখি আমাদের সরকার যখন ক্ষমতা আসবে। দুই নেত্রী দীর্ঘ 40-45 বছর যাবৎ রাজনীতি করে যাচ্ছেন। শেখের বেটি শেখ হাসিনা তিনি আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করছেন, ম্যাডাম খালেদা জিয়া তার স্বামীর গড়া দল বিএনপি নিয়ে রাজনীতি করে যাচ্ছেন। দুই নেত্রীর আচার আচরণ কথা সবাই এই জাতির মানুষ মনে রেখেছে, হৃদয় ধারণ করেছে। কেউ আচরণ দ্বারা নিজের মধ্যে শিক্ষা শিষ্টাচার গঠন করেছে, কেউ বা ধ্বংস হয়ে গেছে। সেক্ষেত্রে এই দুই নেত্রীর আচার আচরণ থেকে রাজনীতিবিদদের জন্য কি শিক্ষা রয়েছে, আর দেশবাসী দুই নেত্রীকে কাকে কেমন জানে? ধন্যবাদ। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এদেশের দায়িত্বভার গণতান্ত্রিক উপায়ে যিনি প্রথম এই সংসদীয় পদ্ধতির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি আমার প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর যদি আপনি আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সভানেত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সাথে তুলনা করেন, আমি মনে করি এটা দেশবাসী এবং আমাদের দেশের জনগণ কেউ মেনে নেবে না। কারণ আমি দেশনেত্রী বেগম জিয়ার কাছ থেকে আমি ওয়ান পর গুলশান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত বিশেষ সহকারী মাহবুব আল আমিন ডিউ সাহেবের একান্ত সহকারী হিসাবে আমি দীর্ঘদিন কাজ করার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যবহার, কথাবার্তা, চলন বলন আর শেখ হাসিনার কথাবার্তা। এখনো আপনি একজন টেলিভিশনের একজন হেড অফ নিউজ, পদ্মা টেলিভিশন, আপনি জানেন, আপনি সাংবাদিকতার জগতে আপনি একজন অনন্য ব্যক্তি। আপনাদের কাছে রেকর্ড, আপনাদের কাছে ইতিহাস, দীর্ঘ প্রধানমন্ত্রী থাকা অবস্থা তিনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার প্রিয় নেতা, এই দলের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনপ্রিয় নেতা, যিনি 8000 মাইল দূর থেকে এদেশের নেতৃত্ব দিয়েছে, দলকে সুসংগঠিত করেছে, এদেশের মানুষকে রাস্তায় নেমে রাস্তায় মানুষ নামতে বাধ্য হয়েছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানচিত্রের স্বার্থে। আমার প্রিয় নেতাকে কত তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলেছে এই শেখ হাসিনা, কিন্তু আপনারা পাশাপাশি দেখেছেন কখনো আমার প্রিয় নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষা, শিষ্টাচার, তার আচরণ আর শেখ হাসিনার আচরণ রাত দিন ডিফারেন্স। আরেকটি কথা বলে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যিনি নাকি এই দেশটি স্বাধীন করলেন, যার নেতৃত্বে, যার ঘোষণায় এই দেশটি স্বাধীন হলো, আমরা একটি ভূখণ্ড পেলাম, আমরা একটি মানচিত্র পেলাম, লাল সবুজের পতাকা পেলাম। আজকে আমি এই দিনে, আজকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, আজকে জন্মদিন, শুভ দিন জাতীয়তাবাদী দল বিএনপির এই জন্মদিনে আমি আপনাকে বলি, সেই আমাদের প্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের মন্ত্রী, তার ক্যাবিনেটের
সংসদ সদস্য এমপি তারাও তাদের অনেক ছোটখাটো চেলা চামুন্ডরাও কথা বলতে দ্বিধা করে নাই। আর আপনি দেখুন পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দের আচরণ আর আওয়ামী লীগের নেতৃবৃন্দের আচরণ দুইটা যদি এক পাশে পাশাপাশি করেন তাহলে আমি মনে করি তার সাথে এটা কখনোই যায় না। আমার নেত্রীর সাথে আমি শেখ হাসিনাকে আমি কখনোই কম্প্রোমাইজ মানে ওই তার সাথে তুলনা করতে আমি এটাকেও আমি এখানে কিছু রাজনৈতিক বিষয় এখানে উল্লেখযোগ্য কিনা, এক নেত্রীর আচরণ হচ্ছে সকালে যা বলবো বিকালে তা চেঞ্জ করব, তাতে কোনো সমস্যা নেই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, কথা চেঞ্জ করলো কোনো চরিত্রের সমস্যা হয় না, রাজনীতিবিদের কোনো অপরাধ বলতে কিছু হয় না, মুনাফিকি এগুলা রাজনীতিবিদের জন্য লাগে না, মুনাফিকি এগুলা রাজনীতিবিদের জন্য প্রযোজ্য নয়। আরেকজন নেত্রীর কথা হচ্ছে কথা যা দিব তা রাখতে হবে, জীবন বাজি হলেও কথা চেঞ্জ করা যাবে না, কথার উপর স্থির থাকতে হবে, নিজের সন্তানের উপরে হামলা হোক বা ক্ষতিগ্রস্ত হোক বা দেশের মানুষের বা দলের নেতাকর্মীর ক্ষতি হোক, এক থাকতে হবে, এক নীতিতে অটল থাকতে হবে। এই যে এক নেত্রীর কথা হচ্ছে সকালে একরকম বিকালে একরকম হলে কোনো সমস্যা হয় না, আর এক নেত্রীর কথা হচ্ছে যে কথা চেঞ্জ করলেই নেতৃত্ব থাকে না বা নীতি থাকে না। এই দুজন নেত্রীর যে অবস্থান, নীতিগত যে অবস্থান, এটা থেকেও রাজনীতিবিদরা আসলে অনেক কিছু শিক্ষা নিতে পারেন কিনা? ধন্যবাদ। আসলে কথা বলতে চাইলে অনেক কথা বলতে হয়। আপনি যে কথাই নিয়ে এসেছেন, একজন দলের যিনি প্রধান থাকবে, একটি দেশের দায়িত্ব যিনি পালন করবে, একটি দলের যে প্রধান থাকবে, তার উপর দেশের জাতির অনেক কিছুই তার উপর নির্ভর করে, অনেক দায় থাকে। দেখুন আমাদের একটু পিছনে যেতে হয়। আপনি জানেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন স্বৈরাচার এরশাদ এককভাবে বিচারপতি আব্দুল সাত্তারের কাছ থেকে বন্দুকের নল ধরে রাতের অন্ধকারে ক্ষমতা নিয়ে গিয়েছে, সেই মুহূর্তে যখন এই বাংলাদেশে প্রত্যেক রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে এসে এরশাদ হটাও আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আপনি যেহেতু একটি কথা বলেছেন যে কার এক কথা সাথে কমিটমেন্ট, এখন আমার নেত্রীর কথা বারবার বলতে হয়। সেই চট্টগ্রাম লালদিঘির ময়দান থেকে সেদিন আপনাদের সেই ইতিহাস অন দ্য রেকর্ড পত্রিকার পাতা খুললে আজকে সেই 90 সনের ইতিহাস দেখতে পারবেন। সেই চট্টগ্রাম লালদিঘির ময়দান থেকে একসাথে সমাবেশ করে শেখ হাসিনা সেদিন বলেছিল, যদি এই এরশাদ সরকারের অধীনে আমরা যদি কোনো রাজনৈতিক দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, তারা হবে জাতীয় বেঈমান। আপনারা কি দেখলেন? চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আমার নেত্রী এদেশের আপামর জনসাধারণকে নিয়ে, দলের নেতাকর্মীদেরকে নিয়ে, যাদের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল, যাদের যে সমস্ত ছাত্র নেতাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল আজকে যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছে, আমার প্রিয় নেতা রাকসুর ভিপি, জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজমুদ্দিন আলম, এরকম অসংখ্য আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের বীর সিপাহ সালার, যারা সেদিন নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল। কিন্তু আপনারা কি দেখলেন? সেই শেখ হাসিনা ঢাকা এসে রাতের অন্ধকারে টাকার বস্তা নিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করলো, আর আমার নেত্রী
সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আচ্ছা, সেই থেকে কি প্রবাদ শেখ হাসিনা চালু করে গেছেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই? এই কথাটা কি শেখ হাসিনার আগে কখনো কোনো রাজনীতিবিদ বলেছেন, নাকি শেখ হাসিনা নিজে চেঞ্জ করলেন আর রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, মানে কথা চেঞ্জ করলে চরিত্রের কোনো সমস্যা হবে না, এমন কোনো ট্যাগ দিয়ে দিলেন যার কারণে রাজনীতিবিদরা অহরহ মিথ্যা কথা বললেও তারা আসলে সমাজের কাছে কলুষিত হন না, অহরহ মিথ্যা প্রতিশ্রুতি দিলেও তাদের আসলে চরিত্রের সমস্যা হয় না? এটির মূল মানে কপিরাইট শেখ হাসিনা কিনা? এই কপিরাইট অবশ্যই শেখ হাসিনা। আপনি দেখুন, জাতীয়তাবাদী দলের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কে এমন কথা বলেছে রাজনীতিতে বলতে শেষ কথা নেই, আমার জানা নেই। আমার সিনিয়র নেতৃবৃন্দ কখনো এই ধরনের কথা বলে না। আমার নেত্রী কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, যা বলে তা করে। উনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আমেরিকা থেকে সেই নির্বাচনের ফলাফলের পর কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারেন নাই, কিন্তু আমার নেত্রীকে সেই আমেরিকা থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল সেদিন। রাজনীতিতে নীতিগত অবস্থানের জন্য আপোষহীনতার কারণে যিনি বারবার পরাকাশে স্থাপন করেছেন, যিনি সেই ৮৬ নির্বাচনের কারণে যিনি আলোচিত হয়েছেন, দেশনেত্রী বা আপোষের নেতৃত্ব, সময়ের সাথে কলেবর বেড়েছে। ২০০৭ সালে যার সন্তানকে আটকে রেখে যাকে বাধ্য করতে চাওয়া হয়েছে নির্বাচনে যাওয়ার জন্য বা একটি সংস্থাকে এক্সিট দেওয়ার জন্য, যেটি তিনি করেন নাই, বারবার যাকে আটকে রেখে যার কাছ থেকে নানা রকম নির্বাচনের জন্য স্বীকৃতি আদায় করতে চাওয়া হয়েছে, কিন্তু যিনি কখনোই তাতে আপোষ করার নাই, মাথা নত করেন নাই, নেতৃত্বকে একটু যান নাই, নিজের নেতাকর্মীদেরকে ফেলে বিদেশে যান নাই, বা নিজেকে বাঁচানোর জন্য আপ ভালো তো জগৎ ভালো, নিজে বাঁচলে বাবার নাম, এই ধরনের নীতির মধ্যে, দুর্নীতির মধ্যে বা এ ধরনের কোন অহেতুক পথে যিনি পা বাড়ান নাই, তার নীতিগত অবস্থান, নেতৃত্বগত অবস্থান, ডেমোক্রেসির জন্য এই ত্যাগ তিতিকাগুলি বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গরা কিভাবে দেখছেন, বিশ্ব মডেলরা কি ভাবছেন? আমরা দেখতে পাই যে শেখ হাসিনা নোবেলের জন্য খুবই ব্যাকুল ছিল, আকুল ছিল। সে রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে নোবেল লরিট হওয়ার জন্য বিভিন্নভাবে লবিং করেছে, এটাও আমরা দেখতে পেয়েছি। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার এই নীতিগুলি দ্বারা বিশ্বে এই ধরনের অনেক নীতি ব্যবহার করে কিন্তু অনেকে নোবেল লরিট হয়েছেন, বিশ্ববরেণ্য পুরস্কৃত হয়েছেন। সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে, অং সান সু চি কিন্তু একই ধরনের ভূমিকা রেখে তিনি নোবেল লরিট হয়েছেন আরো ৩০ বছর আগে। বিশ্ব মডেলেরা, বিশ্ব বরেণ্যরা ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের নীতিগত বিষয়গুলি নিয়ে ভোটারের রাজনীতি বা ডেমোক্রেসির রাজনীতিকে ওন করার ক্ষেত্রে, পিস ফর ডেমোক্রেসির ওন করার ক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়াকে ইতিহাসে কোথায় রাখবে, এবং বিশ্ব বরেণ্যরা, বিশ্ব মডেলেরা আসলে ম্যাডাম খালেদা জিয়ার কি ধরনের পুরস্কার বা কি ধরনের সম্মানে ভূষিত করার জন্য মুখিয়ে আছে, ভাবনা ভাবছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। অনেকগুলি প্রশ্নের অবতারণা করেছেন। প্রথমে আমি বলতে চাই, একটু পিছনে যেতে হয়। আপনারা জানেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যখন কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব পালন করতেছিলেন, এসেই প্রত্যেক রাজনৈতিক দলের রাজনীতি বলতে গেলে একবারে বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে একটা পর্যায়ে আমরা তখন মাঠে কাজ করি নেত্রী মুক্তি আন্দোলনে, আর আমি খুব মেটু পথ থেকে একবারে অজপাড়া গায়ে থেকেই আমার রাজনীতি শুরু। আর রাজনীতিটা আমার ইচ্ছা এবং ভালো লাগার একটা বিষয়। জাতীয়তাবাদী ছাত্র দল থেকে আমরা যখন দুই নেত্রীর আন্দোলন, মুক্তির আন্দোলন, তখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পক্ষ থেকে, উচ্চ মহল থেকে কিন্তু প্রস্তাব আসছিল, আমার নেত্রীকেও কিন্তু বলা হয়েছিল। কিন্তু আমার প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, আপোষহীন দেশনেত্রী। আমি গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বলার একটা কারণ আছে। আমি মার্চ ফর ডেমোক্রেসির পর একটি বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তখন আমরা মাঠে, জাতীয় প্রেস ক্লাবে আমরা নেত্রী মুক্তি আন্দোলনের জন্য আমরা ছোটখাটো সেমিনার, সিম্পোজিয়াম করতাম। এই গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া একটি বই প্রকাশ হয়েছে, সেই বইয়ের সম্পাদক মণ্ডলীর আমি একজন সদস্য। সেই থেকে আমি একটা গর্বের জায়গা, এটা আমার একটা গর্বের জায়গা। আমার আরেকটি গর্বের জায়গা আছে, আমি সেটা পরে বলছি।
তখন যখন বলা হলো আপনি বিদেশে চলে যান, আপনার ছেলে 2 ছেলেকে বিদেশে বাড়ি গাড়ি সবকিছু দিয়ে যখন এমন ধরনের লোভনীয় অফার করা হলো, শেখ হাসিনাকেও আপনারা দেখেছেন এই ধরনের অফার করে শেখ হাসিনা কিন্তু বিদেশে চলে গেলেন। কিন্তু আমার প্রিয় নেত্রী এই দেশের মানুষের জন্য, জাতীয়তাবাদী দলের সৈনিকদের জন্য, এই দেশের মানচিত্র স্বাধীন সার্বভৌমত্বের জন্য কিন্তু আমার নেত্রী বলেছিল সেদিন, বিদেশে আমার বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই, এই দেশ আমার ঠিকানা, এই দেশ আমার সবকিছু, এই দেশের জনগণই আমার সব। আর আমার প্রিয় নেতা তারেক রহমান কি বলেছে? দেশ বাঁচলে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে বাংলাদেশ, দেশ বাঁচলে আমার দল বাঁচবে, সবার আগে বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। আর আওয়ামী লীগের নেত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা বাবার সম্মানের কথাও চিন্তা না করে সামান্য একটু ভয়েই, জীবনের ভয়েই চলে গেল। আর আমার নেত্রী এই দেশ ছেড়ে যান নাই। দীর্ঘ 16টি বছর নয়, ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর সহ 18টি বছর আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পেরিয়ে জেল খেটে, নিশ্চয় আপনারা জানেন আজকের কেরানীগঞ্জের জেলখানা, নাজিমউদ্দিন রোডের সেই চকবাজারের জেলখানা, আমি সেখানে গিয়েছি, সেখানকার কি করুণ পরিণতি, সেখানকার কি করুণ অবস্থা। সেই জেলখানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিনী 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে এই শেখ হাসিনা একটি ঠুনকু মামলা দিয়ে জেলে দিয়েছে, বিচার বিভাগকে কলুষিত করেছে। তার কারণেই এই দেশে এই 8,000 মাইল দূর থেকে আমার প্রিয় নেতা যে আন্দোলন সংগ্রাম সেখান থেকে নেতৃত্ব দিয়ে একটি জায়গায় আজকে এই দেশকে একটি নির্বাচনমুখীর পর্যায়ে নিয়ে এসেছে, যার কারণে আমি একটি বই প্রকাশ করেছি, সেটা আমার একটি গর্বের জায়গা। সেই বইটির নাম দেশনায়ক তারেক রহমান। শুধু তাই নয়, এই দেশনায়ক তারেক রহমান লেখার কারণে মামলা হয়েছে। আমার এই বাংলাদেশ ইয়ত ফোরামের মাধ্যমে সেই বইটি প্রকাশ করেছে ইয়ত ফোরামের সংগঠনের পক্ষ থেকে। আপনার লিখিত বা আপনার সম্পাদিত বইটি অবশ্যই দেশের যারা রাজনীতি প্রেমিকরা আছেন, যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির ধারক আছেন, যারা জাতীয়তাবাদী আদর্শের ভোটার আছেন, ধানের শীষের যারা ভোটার আছেন, তারা অবশ্যই আপনার বইটি পড়বেন এবং তা থেকে ইতিহাস ঐতিহ্যর বা বাংলাদেশি জাতীয়তাবাদের বিষয়গুলি তারা শিখবেন বলে আমরা মনে করছি। জনাব তারেক রহমান সেই 2000 সালের পর থেকে যিনি রাজপথে একটানা থাকলেন, রাজপথে থেকে নিজের পিতার আদর্শ বা মাতার আদর্শ ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতিটি সৈনিকদের সাথে যিনি যুগপথভাবে রাজপথে আন্দোলন করে নিজেকে তৈরি করছিলেন, সেই তার অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র 111-এর আমলে করা হলো এবং তিনি রাজনীতি করতে পারবেন না এমন মুসলিকা পর্যন্ত আদায় করে তাকে বিদেশি নির্বাসনে পাঠানো হলো। তিনি চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিনিদ্র রজনী যাপন করে আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে একটি ইউনিয়ন পর্যায়ের একটা ওয়ার্ড কমিটির একজন ছাত্রদল বা যুব দলের কোনো নেতার সাথে বা কোনো কর্মীর সাথেও তিনি কথা বলেছেন যদি তাকে রাজপথে নেতৃত্বের জন্য আনা যায়। এইভাবে ঘর থেকে একেবারে শিকড় থেকে যিনি নেতৃত্বকে চাঙ্গা করেছেন এবং 20 দলের মতো একটি বৃহৎ জোটকে যিনি নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনের ছাত্রদেরকে পাশে যিনি যেভাবে থেকেছেন, যেভাবে 9 দফা থেকে 1 দফা পরিণত করার জন্য ভূমিকা রেখেছেন, প্রতিটি বিষয়ে যিনি কলাকৌশলীভাবে যিনি মাস্টার প্ল্যানিং করে মাস্টার মাইন্ড করে যিনি এই বিজয়টি এনে দিলেন, তার এই ভূয়সী কর্মকাণ্ডের কিছু বিষয় আপনারা। ধন্যবাদ। আজকে যারা আমার এই কথাগুলি শুনছেন, বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার প্রিয় জন্মভূমি ময়মনসিংহ 7 ত্রিশাল আসনের সর্বস্তরের জনগণ, শ্রমিক, মেহনতি মানুষ সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আবার শুরু করছি আমি। দেখুন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান ইচ্ছা করলে তিনি
যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এমপি হতে পারতেন, তিনি মন্ত্রী হতে পারতেন, পারতেন না? পারতেন। আপনারা কি দেখলেন? তিনি সেই বগুড়া, সেখান থেকে সাধারণ সদস্য হয়ে রাজনীতির যাত্রা শুরু করলেন। এখানে প্রমাণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশ আওয়ামী লীগের পার্থক্য কতটুকু। তারেক রহমান সদস্য থেকে শুরু করলেন, আর আরেক দিকে শেখ হাসিনার পুত্র, ছেলে, তিনিও সদস্য থেকে শুরু করেছেন। সদস্য থেকে শুরু মায়ের করেছেন। বিপদে তিনি থেমে গেছেন, আপনি আর দেখুন, তিনি মায়ের বিপদে এগিয়ে গেছেন। আর তারেক রহমান সাহেব তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে, যারা আন্দোলন সংগ্রামী মাঠে যারা কাজ করে, তাদের খোঁজখবর, আমাদের লাখো লাখো হাজার হাজার মানুষ মামলা হামলা, গুম খুন, রিমান্ড, অসহনীয় নির্যাতন সহ্য করে যারা এই দলকে একটি জায়গায় এনে দিয়েছেন, তাদের সাথে কোঅপারেট করে যোগাযোগ করে আন্দোলনকে তিনি কখনোই থামতে দেননি। কখনোই এই আন্দোলনের দাবানল বারবার নামা ওঠা করে, কিন্তু আমাদের সুযোগ্য নেতৃত্বের কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেব সুযোগ্য নেতৃত্ব দেওয়ার কারণে সকলের সাথে যোগাযোগ মেনটেন করে, আপনি যে বললেন যে মাস্টার মাইন্ড, উনি যে একটি গুড প্ল্যান করেছেন, সেই প্ল্যানের যে আজকের ফল, আজকের যে 24শে জুলাই 5ই আগস্ট যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটার মাস্টার মাইন্ড, প্রথম মাস্টার মাইন্ড যদি ধরা হয়, তাহলে আমার প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। এক্ষেত্রে যে বিষয়টি আলোচিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল লরিয়েট হয়েছেন, কিন্তু এই জাতি মানুষ তাকে ধারণ করলো, আওয়ামী লীগ তার প্রতি বিতশ্রুদ্ধ, কারণ শেখের বেটি কেন নোবেল পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল বিজয়টিকে তিনি অন করতে পারেন নাই, ধারণ করতে পারেন নাই। তিনি শত্রুতা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দিয়েছেন। 80 ঊর্ধ্ব বয়সী একজন ব্যক্তি, তিনি তার মামলা লড়ার জন্য এজলাসে উঠতে যে 8 তলা, তার লিফট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নিজের মাটিতে যিনি শান্তিতে থাকতে পারেন নাই, নিজের মাটিতে যিনি সম্মানের পথে চলতে পারেন নাই, সেই মানুষটির পাশে সবসময় বিএনপি ছিল। ম্যাডাম খালেদা জিয়া সংসদে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কথা বলেছেন, বিএনপির তৎকালীন সংসদ সদস্যরা কথা বলেছেন, বিএনপির তৃণমূল পর্যায়ে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিফেন্স দিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির প্রতিটি নেতাকর্মীরা ডিফেন্স দিল, যাকে এতটা ওন করলো, ভালোবাসা রাখলো, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনের পরে ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় একটি ইয়াং সেলের হাত ধরে বললেন, এই ছেলেটি মাস্টার মাইন্ড। এটি বিএনপির এই কোটি কোটি বা লক্ষ লক্ষ নেতাকর্মীদের মনে আসলে কেমন প্রভাব হয়েছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অনেক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করলেন, এবং আমাদের সকলেরই এটা জানা উচিত, সকলকে জানানো উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি ভালোভাবেই জানেন, নারী শিক্ষায় যে আজকের উন্নতি, মাদ্রাসা শিক্ষার যে উন্নতি, শিক্ষকদেরকে যে সম্মান দেওয়া, বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের যে সম্মান দেওয়া, সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। সেই হাত ধরেই প্রফেসর ডক্টর ইউনূস একজন নবী, এটা আমাদের দেশের জন্য গর্ব, এটা বাংলাদেশের জন্য একটি অহংকারের বিষয়। তিনি সেই জায়গা থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, প্রফেসর ডক্টর ইউনূস সেও বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, একটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আমরা বিদেশে মাথা উঁচু করে বলতে পারি, আমরা দেশের বাইরে মাথা উঁচু করে পরিচয় দিতে পারি। আজকে যে আমাদের কেয়ারটেকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, আর সেই প্রফেসর ডক্টর ইউনূসকে আপনারা দেখেছেন, আপনাদের জানা আছে, সেই পদ্মা সেতুতে উনি কি বলেছে, টুস করে ফেলে দিবে। এই জন্যই কখনোই আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আর শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি তাদের সাথে এই শেখ হাসিনার সাথে কখনোই আমি কম্পেয়ার করতে চাই না। আমি যদি তার সাথে কম্পেয়ার করি, আমার দলকে, আমার দলের নেতৃবৃন্দকে, এটা আমি মনে করি যে খাটো করা হয়। কারণ ক্ষমতায় এসেই প্রথমে কি করলেন আপনি জানেন। আমার বলতে হয় যে এখনো মানুষ মন থেকে কখনো মেনে নেয়নি। মিনিমাম মনে হয় 1200 কোটি টাকা সে সময় খরচ করে যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আমি কথার ফাঁকে আপনাকে বলতেছি, এখনো মানুষ, আমি অনেক মানুষের সাথে কথা বলি, কারো মুখে আমি কখনো শুনি নাই আমাকে বলেছে যে শেখ হযরত শাহজালাল বিমানবন্দর, কিন্তু মানুষ এখনো এইখানে জনগণের মধ্যে চরম একটা বিভ্রান্ত ছড়িয়ে গেছে কিনা। শাহজালাল রহমতুল্লাহ তিনি সিলেটের, তিনি তার এই দেশে আসেন ইয়েমেন থেকে এবং সিলেটে তিনি মারা যান, সেখানে তার কবর পর্যন্ত রয়েছে। শাহজালাল মানেই হচ্ছে সিলেটি, শাহজালাল মানেই হচ্ছে সিলেট অঙ্গনের ব্যক্তি হবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটে রয়ে গেছে। শাহজালালকে যখন ঢাকায় আনা হলো, ঢাকায় একটি বিমানবন্দরের নাম যখন তার কাছে নামে করা হলো, তখন এই বিভ্রান্তি আজ পর্যন্ত কিন্তু দূর হয়নি। যখনই শাহজালাল বিমানবন্দর বলা হয়, তখনই মনে হয় সিলেট বিমানবন্দর হয়ে যায়, তখনই মনে হয় শাহজালাল সিলেট বিশ্ববিদ্যালয় হয়ে যায়। এই যে বিভ্রান্তিটি শেখ হাসিনার আমলে করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বদল করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেক জায়গায় তো নাম ব্যাপক আকারে রয়ে গেছে। সৌদি আরবে যেখানে নিম গাছকে সেখানকার মানুষেরা জিয়া গাছ বলে সম্মান করে থাকে, আওয়ামী লীগ কেন সৌদি আরবে গিয়ে আরবিয়ানদেরকে, হাজিদেরকে বোঝাতে চায় নাই যে তোমরা যাকে জিয়া গাছ বলছো ওটা জিয়া গাছ নয়, ওটা নিম গাছ? এই জায়গায় আওয়ামী লীগের এই ব্যর্থতা কেন? এই ব্যর্থতা নিয়ে শেখ হাসিনা আসলে কেমন আছে বলে মনে করেন? ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। আমি প্রথমেই বলি, এই যে আন্তর্জাতিক বিমানবন্দর মানুষের হৃদয় থেকে, মানুষের যে ভালোবাসা, এটা কখনো জোর করে আদায় করা যায় না। মানুষের হৃদয়ের যে স্পন্দন, হৃদয়ের যে আকুতি, মনের যে ভালোবাসা, মনের যে স্পৃহা, এটা কখনো জোর করে পেশি শক্তি দিয়ে, আপনার অস্ত্র দিয়ে কেনা যায় না। সেই থেকে প্রমাণ হয় এই লাখো কোটি বাংলাদেশি জাতীয়তাবাদীর বিশ্বাসী নয়, শুধু প্রত্যেকটি মানুষজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে সেদিন এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পর স্বীকৃতি দিয়েছিল, সেখানে ব্যর্থ হয়েছে। আমি মনে করি এই বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান যখন ছিল শেখ মুজিবুর রহমান, সেখানে ব্যর্থ হয়েছে। তাই নয়, শুধু মানুষকে যদি জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা বারবার করা হয়েছে, মানুষকে এই জন্য মামলা দেওয়া হয়েছে, মানুষকে রিমান্ডে দেওয়া হয়েছে, মানুষকে জেলে দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, ইভেন কি গুম খুন করে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরেও এই 24শে জুলাই, 5ই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, শেখ হাসিনা শেষ রক্ষা পায় নাই। আরেকটি জিনিস দেখুন, আপনি সৌদি আরবের জিয়া গাছ, সেখানে লক্ষ লক্ষ হাজি সাহেবরা সারা ওয়ার্ল্ড থেকে যখন সেখানে হজ করতে যায়, সেই আরাফার ময়দানে, আরাফা আর মিনা মুজদালিফা, আরাফা শব্দটা আরবি শব্দ, পরিচয় স্থান। সেখানে পরিচয় হয়েছিল আমাদের আদম হাওয়া, সেখানে যখন বেহেশত থেকে আসছিল। যাক, আমি অন্য ওইদিকে আমি না গেলাম। সেই জিয়া গাছ, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাছ রোপণ করেছিল। বাংলাদেশে আমরা যে নিম গাছ, আর সেই নিম গাছকে এখন সেখানে এমন ছায়ার একটি ব্যবস্থা হয়েছে, আর লাখো লাখো হাজি সাহেবরা এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওইভাবেই স্মরণ করে, যে যার পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পৃথিবীর ইতিহাস থেকে কোনো শক্তি, কোনো মানুষ এই অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিচার বিভাগকে টাকা দিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কখনোই মুছা যায় না। আওয়ামী লীগের খুব কষ্ট রয়ে গেল কিনা, এটা বিরাট একটি কষ্ট রয়ে গেল। এটা পারে না তারা মুছতে। এমন আওয়ামী লীগের আমি এক এক করে অনেকগুলি কষ্টের কথা আমি বলতে পারবো, যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিশেষভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে সার্থক হয়েছে। শেখ হাসিনা বারবার নির্বাচন করেছেন, একবার তো ওয়াকাবারের নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, আমিডামি নির্বাচন, 3টি নির্বাচন করে তিনি মোট 4 বার একটানা, এর আগে একবার, মোট 5 বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি নিয়ে এদেশ থেকে চলে গেছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশবাসী মুখিয়ে আছে। নির্বাচনের আগে আরেকটি কথা, আরেকটি ট্রাম্প কার্ড মাঠে রাখা হয়েছে, পিআর পদ্ধতি। জনগণের কাছে এই মিশ্র কথাগুলি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আপনার নির্বাচন এলাকার জনগণ এই পিআর পদ্ধতি নিয়ে আসলে কি ভাবছে? শেষ মুহূর্ত পর্যন্ত আসলে পিআর পদ্ধতি নাকি টিআর পদ্ধতি নাকি সিআর পদ্ধতি নাকি জিআর পদ্ধতি, এটি আসলে টিকবে কিনা, ট্রেডিশনাল পদ্ধতিতে বা সাবেক পদ্ধতিতেই নির্বাচন হবে কিনা, এ ব্যাপারে আপনার জনগণের পক্ষ থেকেই বা আপনার দলপ্রধানের কাছে কি আহ্বান? ধন্যবাদ। সম্প্রতিকালে দেশে নির্বাচনের ডামাডোল চলছে, সেই মুহূর্তে আপনি যে টিআর পিআর জিআর, আপনি এখানে একটি শব্দ এনেছেন জিআর, আমি মনে করি শেষ পর্যন্ত এই পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ এখনো অনেক ভোটাররাই যারা সুশিক্ষিত অল্প শিক্ষিত এই পিআর পদ্ধতিটা বুঝে না। আর পিআর পদ্ধতি এখন আস্তে আস্তে মানুষ জেনেছে যে আপনি যাকে ভোট দিবেন, আপনি যাকে নেতা বানাবেন, আপনি যাকে পার্লামেন্টে পাঠাবেন, আপনার পছন্দের লোককে যদি আপনি ভোট দিয়ে সে যদি নির্বাচিত হতে না পারি, এই সংশয় যদি মানুষের কাছে থাকে, আর আমরা যে বিগত দিনগুলিতে যে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, আমরা সেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, এখন যদি আবার আমার নেতা কে হবে, আমার ভোট আমি কাকে দিচ্ছি, সেটাই যদি নির্বাচিত না হয়, জানা না যায়, নির্ধারিত না হয়, ওই নির্বাচনে ওই পিআর পদ্ধতি কখনো চায় না, কখনো মানবে না, মানতে পারে না। এটার জন্য যত ধরনের আন্দোলন, দুর্বল আন্দোলন হবে। জি, আগামী তো সংসদ নির্বাচনে ময়মনসিংহ 7কে নিয়ে দলের কাছে আপনার যে এক্সপেকটেশন, সেটি পূরণের ব্যাপারে দল আপনার প্রতি কতটা আস্থাশীল হবে মনে করছেন? এবং আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বিজয়ের কি সম্ভাবনা দেখছেন? বিজয় হলে ময়মনসিংহ 7 ত্রিশালকে কিভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা আপনার রয়েছে? ধন্যবাদ। আপনি শেষের পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ আমার জীবনের সামনের সুন্দর সফল ভবিষ্যতের দিকে একটি প্রশ্ন করেছেন। আমি আবারও আমার কথা যারা শুনেছেন, আমার প্রিয় ত্রিশালবাসীর সকলকে আবারও আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার আমার কথাগুলি শুরু করছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটি জনপ্রিয় দল, যে দলটি বারবার এ দেশে দায়ভার গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণ করেছে, সফলতার সাথে দেশ পরিচালনা করেছে। এই দলের অনেকগুলি অঙ্গ দল আছে, তার মধ্যে আমি অন্যতম একটি অঙ্গ দলের সদস্য হিসেবে আমি কাজ করি। তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল। আর সেই উলামা দল কিন্তু মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে করা জাতীয়তাবাদী উলামা দল। এই দলের ছাত্র দল রয়েছে, যুব দল রয়েছে, এমনিভাবে অঙ্গ সহযোগী সংগঠন যেগুলি আছে সকলেই প্রত্যেকের জায়গা থেকে মনোনয়ন চাইবে, মনোনয়ন পাবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচিত হবে। তারা যে যেখানে নির্বাচিত হবে তার জায়গা থেকে তার আসনের জনগণকে সেখানে সেবা করার, খেদমত করার সুযোগ পাবে, খেদমত করবে, এটা আমার বিশ্বাস, এটা আমি আশা করি। তেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলকে যদি আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেক পেশাজীবীদেরকে সন্নিবেশিত করেছেন, তাঁতি দল গঠন করেছেন, কৃষক দল গঠন করেছেন, মহিলা দল, সেখানকার প্রতিনিধিত্ব চাইলে সংসদে ওইখানে যদি সবাই প্রতিনিধিত্ব পায়, সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আমার বাড়ি বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আমার বাড়ি, সেই ময়মনসিংহ বিভাগ থেকে আমি ধানের শীষের ময়মনসিংহ 7 ত্রিশাল আসন থেকে আমি 18 সালে নমিনেশন চেয়েছি, মনোনয়ন চেয়েছি, আমি কাজ করেছি। যে নির্বাচনটি হয় নাই, রাতের অন্ধকারে আগের দিন
নির্বাচন হয়ে গেছে। আর আপনারা নির্বাচনের মাঠে কি হয়েছে দেখেছেন, সেখানে কুকুর বিড়াল ঘোরাফেরা করতেছে। আর যদি এই দল, আমি যেহেতু মাঠে ছিলাম, আন্দোলন সংগ্রামী ছিলাম, আমি কখনো মিছিলের পিছনের সারিতে যাইনি। আমি কখনো বুলেট, রাবার বুলেট, জলকামান, সেই ছাত্রলীগ যুবলীগের সেই বোমা, সেইগুলিকে আমি তোয়াক্কা না করি আমি সামনের দিকে পথ হেঁটেছি। আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে, ইভেন আমি আমার জীবনের মায়া ত্যাগ করি। আমি যে দলের জন্য, যে দেশের জন্য, জাতির জন্য আমি আমার পরিবারের প্রতি মায়া না করি, আমার এখনো সে কথাগুলি মনে হয়। আমার একটি মেয়ে, মাত্র মেয়ে, যে মেয়েটি এখন একাদশ শ্রেণী, সিভিল এভিয়েশনে লেখাপড়া করে, আমি যখন মিছিলের বাসা থেকে বের হতাম, অনেক সময় বাসা থেকে বের হতে পারিনি, বাসায় থাকতে পারিনি, বিভিন্ন জায়গায় আমার রাত্রে কাটাতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমার রাত্রি যাপন করতে হয়েছে, তখন আমার মেয়েটিকে ফোন করে বলতাম, আজকে জানি না শেখ হাসিনার সেই পেটোয়া পুলিশ বাহিনী, সেই তার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ যুবলীগ কি করে আমার মেয়েটি অত্যন্ত শক্তিশালী হয়ে আমাকে বলতো, বাবা তুমি দেশের জন্য কাজ করতেছ, বিড়ালের মতো 1000 বছর বাঁচার তোমার প্রয়োজন নেই, তুমি সিংহের মতো একদিন বেঁচে থাকবে, তোমার নাম ইতিহাসের খাতায় লেখা থাকবে। আমি গর্বের সাথে বলতে পারবো যে আমি বলতে পারি আমি বীরত্বের সাথে কাজ করেছি। ইভেন আমি আপনাকে, আমার ত্রিশালবাসীকে আমি, অনেকের হয়তো জানা নেই, আমি যেখানে আমি জন্মগ্রহণ করেছি, ত্রিশালের 12টি ইউনিয়ন, একটি পৌরসভা, সেই 12টি ইউনিয়নের সেই সবচেয়ে দূরে যে বালিপাড়া ইউনিয়ন, 9 নং বালিপাড়া ইউনিয়ন, সেই বালিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর ওই পারে একটি অবহেলিত গ্রাম চরমাদাখালী, আমি সেখানকার বাসিন্দা। সেই বালিপাড়া ইউনিয়নে আপনারা জানেন, ত্রিশালবাসী, বালিপাড়া ইউনিয়ন ত্রিশালকে দুটি ভাগে ভাগ করা হয়, পূর্ব ত্রিশাল, পশ্চিম ত্রিশাল। যদি পূর্ব ত্রিশালকে ভাগ করা হয়, পূর্ব ত্রিশালটি হয়েছে বিএনপির অধ্যুষিত এলাকা, যেখানে কোনো কোনো ইউনিয়নে 95%, 80%, 85%। আমার যে ইউনিয়ন, যে ইউনিয়নে এখন পর্যন্ত 95% ভোটার, ভোট যদি স্বাধীন, সুন্দর, নিরপেক্ষ ভোট হয়, নির্বাচন হয়, সেখানে 95% ভোট দানের শীষের পক্ষে পাবে। এবং সেই ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি সে আমার বাবা মাওলানা নুরুল ইসলাম, দোলা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রাক্তন শিক্ষক। জি, আপনি যেভাবে একদম তৃণমূল থেকে, পিতা থেকে সন্তান, অর্থাৎ পরম্পরা রাজনীতির সাথে যুক্ত এবং দীর্ঘ সময় রাজপথে আছেন, সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনার প্রত্যাশার অবশ্যই দল আপনার প্রতি গুরুত্ব দিবে আমরা মনে করছি। একজন তারেক রহমানের জন্য পুরো দেশ মুখিয়ে আছে। গণমাধ্যমের সর্বশেষ বরাত হচ্ছে তিনি তফসিল ঘোষণা হলে দেশে আসবেন। এদেশবাসী, বিএনপির নেতাকর্মীরা, ধানের শীষের ভোটাররা একজন তারেক রহমানকে দীর্ঘ বছর দেখে না, তাকে দুচোখে দেখার জন্য দেশবাসী আসলে কতটা উন্মুখ, এবং তারেক রহমানের আগমন বার্তা নিয়ে বা আগমনের দিনের প্রেক্ষাপট বা আগমনের পরের প্রেক্ষাপট কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। আমি একটু আপনার সাথে আমি যুক্ত করি। গত 18 সালে যে নির্বাচনটি হয়নি, আমি দলের প্রতি, এই ধানের শীষের প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এতটাই আস্থাশীল, এতটাই আমার ভালোবাসা, বিগত 18 নির্বাচনে সেখানে আমাদের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন। আমি দলের প্রতি এতটাই কমিটেড, কিন্তু সেখানকার দলের তখন সভাপতি ছিলেন ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব, যিনি আজকেও মাঠ চষে বেড়াচ্ছেন ধানের শীষে মনোনয়নের জন্য। কিন্তু আমরা যখন উপজেলা লেভেলে আলহাজ জয়নাল আবেদিন সাহেবকে নিয়ে আমরা মিটিং করতেছিলাম, নির্বাচনী জনসভা, ইভেন আমরা যখন গুলশান অফিসে সাক্ষাৎকার দিয়েছিলাম, আমি একটু পিছনে যাই, আমার প্রিয় ত্রিশালবাসী যারা শুনছেন, আপনাদের জানা উচিত, আপনাদের
মনে রাখা উচিত সেদিন গুলশান অফিসের আমরা সাক্ষাৎকার দিয়ে আমরা যে কয়জন প্রার্থী ছিলাম সেখানে ডাক্তার মাওলানা লিটন সাহেব সহ আমরা জয়নাল আবদিন সহ আমি সহ সেখানে তখন আমরা সেখানে ওয়াদাবদ্ধ অঙ্গীকার করেছিলাম মনোনয়ন যে পাবে দানের শীষের পক্ষে সকলকেই মাঠে নামতে হবে। সেদিন কিন্তু আমি আমার কমিটমেন্ট রক্ষা করেছি। দলের প্রতি আস্থা ভালোবাসা থেকে দেশের চিন্তা করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা চিন্তা করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের জাতির জন্য দেশের জন্য অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, যা হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন। কিন্তু আমি সেদিন আবার আমাদের সেই মনোনয়ন জানি না কেমনি ভাবে বিকাল 5টা আমি আমার রাজনৈতিক বক্তব্য দিয়েছি, আর দু একজন বাকি আছে সিনিয়র তখন প্রার্থী বক্তব্য দিবে, সেই মুহূর্তে খবর এসেছে নমিনেশন মনোনয়নপত্র চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে আমাদের মহাসচিবের মাধ্যমে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মনোনয়ন চেঞ্জ করে ডাক্তার মাহবুবা লিটন সাহেবকে দিয়েছে। আমি সেখান থেকেই সেই মঞ্চ থেকেই আমি ডাক্তার মাহবুবা লিটন সাহেবের বাসায় চলে আসি। আমি সেদিন থেকেই আবার অদ্যাবধি নির্বাচন পর্যন্ত আমি এই মেটুপথ হেঁটে জীবন বাজি রেখে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের অনেক আমি হুমকির শিকার হয়ে আমাকে অনেক ধাওয়া করেছে, কিন্তু আমি মাঠ থেকে পিছপা হইনি। আমি নির্বাচন পরিচালনা করেছি, কাজ করেছি, কিন্তু আমি আমার দলের প্রতি আমি আমার প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ আমার প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাফিজুর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন। আমি মনে করি তিনি যে কথাগুলি বলেছেন, যারা মাঠে ছিল 28 অক্টোবর যারা পলায়ন করেনি, যারা রাজপথে ছিল, যারা মাঠ থেকে যারা গোপনে যায়নি, যারা নেতাকর্মীদের সাথে ফোন বন্ধ করেননি, মোবাইল বন্ধ করেননি, যারা নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, ফোন রিসিভ না করে ভিআইপি নেতা হননি, এসিতে যারা ঘুমিয়েছে তাদের কথা না চিন্তা করে যারা আমাদের মতো মাঠে ছিলাম, আমি আশা করি আমরা মাঠের নেতা হিসাবে এই জাতীয়তাবাদী শক্তির সৈনিক হিসাবে আগামী দিনে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, প্রিয় ত্রিশালবাসী আপনাদেরকে আমি কথা দিতে পারি ইনশাল্লাহ আমার জীবন শেষ বিন্দু রক্ত দিয়ে আমি ত্রিশালের এবং দেশের দলের মানুষের জন্য কাজ করে যাব, এবং আমার ত্রিশালবাসীর যুব সমাজের জন্য শিক্ষার সুন্দর পরিবেশের জন্য, মাদক মুক্ত ত্রিশাল করার জন্য এবং বয়স্কদের জন্য একটি সুন্দর ব্যবস্থার জন্য আমি কাজ করে যাব। জনাব মাহমুদুল্লাহ হাসান শামীম, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনগণ, দেশবাসী এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে দেশবাসী যাকে নিয়ে ভাবছেন সেই তারেক রহমানের বরাবর আপনার সমাপনী বক্তব্য। ধন্যবাদ। বারবার আমার কথা আমি আরেকটি প্রশংসা না বলে পারছি না। আপনি দেখুন, আমার মনে হয় না পৃথিবীতে আরো কোনো নেতা আছে বা দলের দায়িত্বভার গ্রহণ করেছে যার বাবা দেশের সেনাবাহিনী প্রধান, যার বাবা সেক্টর কমান্ডার, যার বাবা একটি যুদ্ধে দীর্ঘদিন যুদ্ধে অংশগ্রহণ করে সম্মুখ যুদ্ধ করে যিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন, বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছেন, যিনি দলের দায়িত্ব পালন করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আবার অপরদিকে যার মা দেশের প্রধানমন্ত্রী, দলের প্রধান, এমন নেতা আমার মনে হয় না আরো কেউ আছে। আমার সেই প্রিয় নেতার কাছে আমার আকুল আবেদন, আগামী দিনে তিনি বলেছেন তরুণ, মেধাবী এবং যোগ্য নেতৃত্ব বলতে এখানে আমরা বুঝতে পারি যারা ক্লিন ইমেজের, যাদের গায়ে যাদের শরীরে দুর্নীতি অন্যায় অপরাধের তকমা নেই, তাদেরকে তিনি মনোনয়ন দিবেন, তাদেরকে দিয়ে ভোটের আশা করা যায়। আর আমার সেই ত্রিশালে
পূর্ব ত্রিশালে আমি যেখানে জন্মেছি সেখানকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। যেখানে আমার নির্বাচনী এলাকায় আমার কেন্দ্রে যেখানে ভোট প্রদান করি সেখানে 91-এ আমার প্রিয় নেত্রী যখন নির্বাচিত হয়েছিলেন সেখানে নৌকা মার্কা মাত্র 3টি ভোট পেয়েছিল। সেই 96-এ শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কিন্তু সেখানে ভোট পেয়েছে মাত্র 5টি 96-এ। তেমনি ভাবে 2001-এ সেখানে আবার যখন আমাদের জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় নিয়ে 4 দলীয় জোটের নেতৃত্বে আমরা সেই 4 দলীয় জোটের আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে ছিলাম, আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তখনও সেখানে ওয়ানলি আমার কেন্দ্রে ভোট পেয়েছে 17টি। এখন পর্যন্ত আমার ইউনিয়নে, আমার জন্মভূমি যেখানে বালিপাড়া ইউনিয়ন, সেখানে 43,000-এর প্রায় ভোট, সেখানে 95% ভোট বিএনপির। আমি সেই হিসাবে আমার প্রিয় নেতার কাছে, আমার প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দীর্ঘ 18টি বছর এই দলকে ডেরে সেজে সেই মানুষকে, তার দলের নেতা কর্মীদেরকে যিনি আগলে রেখে মানুষকে সান্ত্বনা দিয়েছেন, আন্দোলন সংগ্রামে মাঠে নামিয়েছেন, এই দলকে যিনি আবার ডেলে সাজিয়ে এবং এই 24শে জুলাই 5ই আগস্ট একটি আমাদের সন্তানদের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে একটি স্বাধীন আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমার দলের চেয়ারম্যানের কাছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি আকুল আবেদন, আমি আশা রাখি ত্রিশালকে ডেলে সাজানোর জন্য, ত্রিশালকে উন্নয়নের রূপরেখা দেওয়ার জন্য আমি 2টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ডেলে সাজানোর জন্য আমি অবশ্যই আশা রাখি, আশা করি আমাকে দানের শীষ দিয়ে আমাকে তিনি ত্রিশাল পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি ইনশাল্লাহ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট আদর্শ নিয়ে ছাত্র অবস্থা থেকে রাজনীতি করতে গিয়ে যিনি কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ত্রিশাল তথা ময়মনসিংহের 7কে সাজানোর জন্য যিনি মাঠ পর্যায়ে কাজ করছেন এবং রাজপথে যিনি ছিলেন, যে কথাগুলি তিনি বললেন বা জাতীয় রাজনীতির বিষয় নিয়ে কিছু ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা আলোচনাগুলি করলাম, সেই আলোচনা থেকে আগামী রাজনীতি আসলে কেমন হওয়া উচিত বলে দর্শক শ্রোতা আপনারা মনে করছেন এবং যারা আমাদের আলোচনা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেকের কাছে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আসুন। দেশ গঠনে আমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল হয়ে নিবেদিত থাকি, দেশমাতৃকার টানে, নিজেদের মধ্যে নীতি নৈতিকতার প্রয়োজনে আমরা বাংলাদেশের যারা স্বাধীনতার অদ্ভুতের সাথে যারা যুক্ত, যারা দেশের মানুষের সাথে সবসময় নীতিনৈতিকার সাথে যুক্ত বা দেশ বা জনগণের জন্য যারা সবসময় নিবেদিত, তাদের প্রতি আগামীতে সংসদ নির্বাচনের সম্মান থাকুক, শ্রদ্ধা থাকুক, সমর্থন থাকুক, এই হোক আজকের আলোচনা। ইতিবাচক দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আপনি দর্শক শ্রোতাদেরকে 30 সেকেন্ডের সালাম শুভেচ্ছার মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি টানান। আমি আজকে যারা মূল্যবান সময় নষ্ট করে আমার আলোচনা শুনছেন, আমি আপনাদের সকলকে আমি আমার আগামী দিনের মনোনয়ন, যেহেতু মনোনয়নের নির্বাচনের ডামাডোল চলছে, আমি ধানের শীর্ষে মনোনয়ন যাতে পাই সেই দোয়া প্রার্থনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকেই ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম দর্শক, সাথে থাকুন।